প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। ভোটের রোডম্যাপ চাইবে দল। অনির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে কথা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় মন্তব্য নেতাদের। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয় জনগণের, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 1 লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা, খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আয় বাড়াতেই সিদ্ধান্ত। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ। জালিয়াতির মামলায় হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম সহ মুজিববর্ষের কনসার্টে প্রায় 19 কোটি টাকা লোপাটের অভিযোগ। বিসিবি কার্যালয়ে অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি দুদকের। এবং মানব পাচার চক্রের খপ্পরে মিয়ানমারে 2 বছর কারাবন্দী 20 কিশোর। নৌবাহিনীর জাহাজে দেশে ফিরে উচ্ছ্বাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে চট্টগ্রামের সমুদ্র অভিযান। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন, তাহলে এই সমস্ত পরিস্থিতি এটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কারগুলো ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে, এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সেই কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে। নির্বাচনী রোডম্যাপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। তার আগের দিন অনুষ্ঠিত হলো দলের নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন। ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিজের নয়, এটি জনগণের বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নেই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনাকে চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। কোনো আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাচলের প্লট। আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের ২ মামলায় হাসিনা জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাচলের ১০ কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 4 মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্ট থেকে প্রায় ১৯ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফিকেশনের দল নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে বিসিবির বিরুদ্ধে। বিসিবিতে অভিযানের পর একথা জানান দুদকের সহকারী পরিচালক আলামিন। দেশের পট পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমে উঠে আসে বিসিবির একের পর এক অনিয়মের গল্প। এতদিন সেগুলো নিয়ে দৃশ্যমান কোনো কার্যক্রম না থাকলেও এবার সেই অনিয়ম খুঁজে বের করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। সত্যতা পেয়েছে নানা অভিযোগের। গেল ৮ বছরে টিকিট থেকে আয় মাত্র ১৫ কোটি, অথচ শেষ আসরই এসেছে ১৩ কোটি টাকা। সেই জায়গাতেই খটকা দুদকের। প্রাথমিক সত্যতা মিলেছে মুজিব শতবর্ষের নামে ১৯ কোটি টাকার দুর্নীতিরও। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ৮ বছরে যেখানে ১৫ কোটি, ১ বছরেই ১৩ কোটি। এখানে ইন টোটালি প্রায় হচ্ছে ২৫ কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার চালু হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ বাছাই পর্ব লীগ। অংশগ্রহণ করেছে ৬০ দল। কিন্তু আগে কেন বন্ধ ছিল এই লীগ? কিভাবেই বা তৃতীয় বিভাগ লিগে অংশ নিত নতুন ক্লাবগুলো? গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক ২ জন সহ বর্তমান এক বোর্ড কর্তার বিরুদ্ধে। বিগত বছরগুলোতে ২ থেকে ৩টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর ১ লক্ষ টাকা ফি করে দেওয়াতে ৬০টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তোবা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না। আগের বোর্ডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ছিলেন নিজামুদ্দিন চৌধুরী। এখনও তার কাঁধেই রয়েছে দায়িত্ব। স্বাভাবিকভাবেই অনেক বিষয় জানা থাকার কথা তার, যদিও তদন্তাধীন বিষয়ে মুখ খুললেন না সিইও। একটা অভিযোগটা যেহেতু তদন্ত হচ্ছে, এই বিষয়ে আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না।
3 সদস্যের প্রতিনিধি দল এদিন অভিযান চালান বিসিবিতে। অভিযোগের প্রতিটা বিষয়ই পেয়েছেন প্রাথমিক সত্যতা। কয়েকদিনের মধ্যেই জমা দেয়া হবে মূল রিপোর্ট। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেলের লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সয়াবিন তেলের দাম লিটারে অন্তত 14 টাকা বাড়াতেই সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণ। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও সমন্বয় করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতেই এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। প্রায় 30 লক্ষ টন তেলের একটা চাহিদা আছে, তার মধ্যে প্রায় 7 লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাদের 3 লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র 20,000 টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি তারাও প্রোডাকশনে বাজারে এসছে। ভোক্তা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। আগামী 2 সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আর ছাত্রকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। আসছে বাজেটের মূল লক্ষ্য আমদানি রফতানি বাণিজ্যে শুল্ক অশুল্ক সব ধরনের বাধা দূর করা। আবারও ব্যবসায়ীদের এই প্রতিশ্রুতি দিলেন এনবিআর চেয়ারম্যান। তৈরি পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএম এর দাবির মুখে এই প্রতিশ্রুতি দেন তিনি। একদিকে চাহিদা মতো নিরবচ্ছিন্ন জ্বালানির সংকট, অন্যদিকে সময় মতো রপ্তানি বাজারে পণ্য সরবরাহের চ্যালেঞ্জ। এমন বাস্তবতা তুলে ধরে আসছে বাজেটে সোলার সিস্টেমে আরোপিত সব ধরনের ভ্যাট ট্যাক্স অব্যাহতির দাবি জানিয়েছে নিট তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। এইটার উপর আমি মনে করি যে সরকার কোনোভাবেই কোনো কিছু না রেখে এটাকে একদম সম্পূর্ণ ফ্রি করে দেওয়া উচিত। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কর্পোরেট কর সুবিধার দাবি জানায় বিজিএমইএ। আর এইচএস কোড জটিলতা দূর করার পাশাপাশি রিসাইকেল পণ্যে ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় বিটিএমএ। 20% তো দ্বিতীয় কোনো ব্যবহার নাই, তাহলে কেন আমি এই ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার দেব? এ সময় সাধারণ মানুষকে স্বস্তি দিতে সহায়ক কর কাঠামো ও শুল্ক নীতির তাগিদ দেন অর্থনীতিবিদরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত 15% ভ্যাট অব্যাহতিরও পরামর্শ দেন তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ভ্যাট আরোপ অযৌক্তিক। ভোক্তাদের উপরে এই ট্যাক্স বার্ডেনটা আমাদের কিছু রেহাই পাওয়া উচিত। দাবি শুনে এনবিআর চেয়ারম্যান জানান, দেশের মানুষকে স্বস্তিতে রেখে বাণিজ্যিক কর্মকাণ্ড এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। আমাদের ব্যবসায়ীদের তাদের যে বিজনেস করার পরিবেশ সেটাকে যতটা সম্ভব সহজ করে দেওয়া। আলোচনায় ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক ভোগান্তি দূর করার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে এসএমই ফাউন্ডেশন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মানব পাচার চক্রের খপ্পরে পড়ে 2 বছর ধরে মিয়ানমারে কারাবন্দী ছিল 20 কিশোর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া শেষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযানে দেশে ফিরল সবাই। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষে দুপুরে চট্টগ্রামে ফেরে নৌসেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সহ চিকিৎসক ও নার্সের 55 জনের দল। জাহাজটিতে 2 বছর পর দেশে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন 20 কিশোর।
যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিলেন।